এই আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। এইচএসসি ও সম্মানের 2023 সালের ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার 78.64%। এ বছর পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার 80.57%। ছাত্রদের পাসের হার 76.76%। রোববার 26 নভেম্বর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায় পরীক্ষায় অংশ নেওয়া মোট 13,57,915 জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র 6,89,000 ও ছাত্রী 6,68,000। পাস করা মোট 10,76,852 পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী 5,68,000-এর বেশি। এছাড়া ছাত্র 5,28,000-এর কিছু বেশি। এর আগে সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ও বোর্ড চেয়ারম্যানরা। দুপুর 2টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। চলতি বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাশ করেছেন 90.75% শিক্ষার্থী। গত বছর অর্থাৎ 2022 সালে পাসের হার ছিল 92.56%। সেই হিসাবে আলিমে পাশে হার প্রায় 1.81% কমেছে। রোববার বেলা 11টায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে চলতি বছর মাদ্রাসা বোর্ড থেকে 98,139 জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে পাশ করেছেন 86,000-এর বেশি শিক্ষার্থী। এদিকে চলতি বছরের এইচএসসি ও সম্মানের সব বোর্ডে পাসের হার 78.64%। গত বছর অর্থাৎ 2022 সালের এইচএসসি ও সম্মান পরীক্ষায় গড় পাসের হার ছিল 85.95%। সেই হিসাবে এবার পাসের হার 7.31% কমেছে। এইচএসসি ও সম্মানের পরীক্ষায় মোট পাস করেছেন 10,67,852 জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলেন 13,57,915 জন পরীক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন 13,75,000-এর বেশি পরীক্ষার্থী। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ও বোর্ড চেয়ারম্যানরা। এদিকে দুপুর 2টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সরকারের 581,58,00,000 টাকা মূল্যের 71,801 মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগে সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনসহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান কমিশনের ঢাকা 1 কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন পটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন, মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল আলম বাদল, প্রতিষ্ঠানটির উত্তরবঙ্গ প্রতিনিধি মোহাম্মদ সোহবার হোসেন এবং খুলনা ও নোয়াপাড়া প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান। কৃষকের কাছে ন্যায্যমূল্যে ও সঠিক সময়ে সার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 2021 ও 22 অর্থবছরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে 3,93,000 মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে সরকার। অভিযোগ উঠেছে ওই সারের মধ্যে 71,801 টন সার আত্মসাৎ করেছেন সাবেক এমপি পটনের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পটন ট্রেডার্স। বিসিআইসি তদন্ত বলছে এ ঘটনায় সরকারের প্রায় 582 কোটি টাকা ক্ষতি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। রোববারই 3 আসনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে আওয়ামী লীগ। ইতোমধ্যে প্রার্থী বাছাই সম্পন্ন হয়ে গেছে। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে দোলাচল চলছে। বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না এমন ঘোষণা দিয়ে রেখেছে। তবে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ ধরেই পরিকল্পনা সাজিয়েছে। আবার বিকল্প পরিকল্পনাও রয়েছে ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকদের মাথায়। আওয়ামী লীগের নীতিনির্ধারকদের চাওয়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। সেক্ষেত্রে কাস্টিং ভোট বেশি দেখানো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সহ মহলের কাছে নির্বাচন অংশগ্রহণমূলক প্রমাণ করাই টার্গেট তাদের। জানা যায় জাতীয় সংসদ নির্বাচনে 2 ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের জোটের পরিধি বাড়তে পারে এবং সেক্ষেত্রে দলীয় বা জোটের মনোনয়নও ভিন্নতর হবে।
বিএনপি এলে জোট মহাজোট গঠন করে শক্তিশালী প্রার্থীদের রেখে দুর্বল প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে রাখা হবে। আর শেষ পর্যন্ত বিএনপি সহ তাদের মিত্ররা নির্বাচনে না এলে বিগত নির্বাচনগুলোর মতো জোট মহাজোটের পথে না গিয়ে সবাইকে এককভাবে নির্বাচনে নামাতে চায় আওয়ামী লীগ। এতে যেমন নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তেমনি জনপ্রিয় নেতারাই নিজ নিজ আসন থেকে বিজয়ী হয়ে আসতে পারবেন। দলীয় সূত্র বলছে, এবার দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে না বিতর্কিত, জনবিচ্ছিন্নসহ শারীরিকভাবে অসুস্থ ও প্রবীণ বেশ কিছু সংসদ সদস্যকে। তাদের স্থানে জায়গা পেয়েছেন ক্লিন ইমেজ, জনগণের কাছে জনপ্রিয় এবং এলাকায় পরিচিত নতুন প্রার্থীরা। যদিও কারা বাদ পড়ছেন তা নিয়ে অবশ্য কেউ মুখ খোলেননি। কারণ হিসাবে দলটির নেতারা বলেছেন, বাদ দেওয়ার পরও অনেক সময় তাকেই প্রার্থী করা হয়, আবার ঘোষিত প্রার্থীকে বাদ দেওয়ার নজির আওয়ামী লীগের আছে। এ কারণে এবার কঠোর গোপনীয়তা রাখা হচ্ছে। এছাড়া বিএনপি নির্বাচনে না এলে কোনো আসনে যেন আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয় সেদিকে নজর রাখছে দলটি। যেমনটি ফুটে উঠেছে রোববার সকালে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সামনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেওয়া বক্তৃতায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি। দ্বাদশ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে আসতে পারবেন না। অন্য দলের প্রার্থী না থাকলে প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। সূত্রমতে, আগামী জাতীয় নির্বাচনকে উৎসবমুখর করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্যান্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগী ও উৎসাহ দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ প্রধান। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে বলে নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। টানা ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। আজ রোববার দিনের বিভিন্ন সময়ে কামরাঙ্গীরচর, হাজারীবাগ, পুরানা পল্টন, খিলগাঁও ও শান্তিনগর মোড়ে সড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাসির মোল্লা, কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সোহেল, জসিম উদ্দিন, মহসিন তালুকদার সহ সাধারণ সম্পাদক মাহবুব ফরাজি, রনি মৃধা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।